সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সমাস, এই টপিকটির উপর। তোমরা দেখতে পাচ্ছ সমাস কি, এই কথাটি আলোচনার আগে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বোর্ডে কথা লিখে রেখেছি, রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছে। এটিকে আমরা একটু ছোট করে বলতে পারি, কিভাবে? রাজা সিংহাসনে বসে আছে। তাহলে কি হলো? তাহলে বাক্যটা একটু সংক্ষিপ্ত হলো এবং শুনতেও ভালো লাগবে। ঠিক আছে? তো এই যে সিংহ চিহ্নিত আসন আমি লিখেছি, এক কথায় লিখেছি সেটাকে সিংহাসন, একটি পদ। এখানে ছিল তিনটি শব্দ, হয়ে গেল একটি শব্দ। আরও দুটি শব্দ লিখেছি আমি, লক্ষ্য করো, গায়ে হলুদ, স্কুল কলেজ। খেয়াল করেছ? গায়ে হলুদের মধ্যে কিন্তু এটি কি একটি শব্দ না দুটি শব্দ? দেখা যাচ্ছে দুটো শব্দ। আবার সিংহাসন একটি শব্দ মনে হচ্ছে। স্কুল কলেজ একটু কনফিউজিং, এখানে একটা হাইফেন ব্যবহার করেছি। দুটি শব্দ কি একটি শব্দ ঠিক বলা যাচ্ছে না। আসলে এগুলো সবগুলোই একটি শব্দ, একটি পদ। আমরা আরও দুই একটা উদাহরণ দেখি। যেমন আমি ইংলিশে লিখলাম টি গার্ডেন, চা বাগান। তারপর লিখলাম ধরো ব্রেকফাস্ট, ব্রাদার ইন ল। প্রত্যেকটা শব্দই খেয়াল করো। টি গার্ডেন, এটা কয় শব্দ? দুই শব্দ মানে হচ্ছে, দুটি ওয়ার্ড। আসলে এটি হচ্ছে গার্ডেন অফ ট্রি প্লান্টস। চা বাগান মানে চায়ের বাগান। এটি দুটো শব্দ মিলে একটি শব্দের কাজ করছে। আবার দেখো ব্রেকফাস্ট, ব্রেক এবং ফাস্ট দুটো মিলে একটি শব্দ হয়েছে। ব্রাদার ইন ল, মাঝখানে হাইফেন আছে দুটো, এটা কিন্তু একটা শব্দের মতো কাজ করছে। ঠিক আছে? এগুলোই কিন্তু একই রকম। স্কুল কলেজ একটি শব্দ, একটা পদ। গায়ে হলুদ একটা পদ, সিংহাসন একটা পদ। তো এটা কেন লিখলাম? এটাকে কি ইংলিশে কি আবার সমাস আছে? হ্যাঁ আছে। এটাকে আমরা নমিনাল কম্পাউন্ড বলে থাকি। তো এই নমিনাল কম্পাউন্ডস বা সমাস, এটার কাজ হচ্ছে শব্দকে সংক্ষেপ করা, দুই বা ততোধিক শব্দকে ছোট করে একটি শব্দে রূপান্তর করা, এটি হচ্ছে সমাস। তো সমাসের বৈশিষ্ট্যের তাহলে আমরা যদি একটু দেখি, সমাস কি করে? সমাসবদ্ধ পদ বাক্যে যখন ব্যবহৃত হয়, বাক্যটা সংক্ষিপ্ত হয়, এবং সমাস হচ্ছে শব্দের মিলন। সমাস একটা শব্দ গঠনের প্রক্রিয়া, শব্দ গঠন এবং প্রয়োগের প্রক্রিয়া, শব্দ গঠন ও প্রয়োগের প্রক্রিয়া, গঠন ও প্রয়োগের প্রক্রিয়া। তারপর সমাস হচ্ছে একপদীকরণ, এক পদ হচ্ছে সেখানে একপদীকরণ। এবং পদগুলোর মধ্যে অবশ্যই একটা বিষয় থাকবে, সেটি হচ্ছে অর্থ সম্বন্ধ। তাদের মধ্যে পারস্পরিক অর্থ সম্বন্ধ থাকতে হবে। অর্থ সম্বন্ধ না থাকলে সমাস হবে না। সুতরাং এখান থেকে আমরা সমাসের একটা সংজ্ঞা দিতে পারি। চলো আমরা সংজ্ঞাটা লিখি। সংজ্ঞাটা হচ্ছে পরস্পর অন্বয় বিশিষ্ট দুই বা ততোধিক পদের একপদী হওয়াকে সমাস বলে। অথবা আমরা বলতে পারি অর্থ সম্বন্ধ আছে এইরকম দুই বা ততোধিক শব্দ মিলে যখন একটা নতুন শব্দ গঠন করে, সেটি হচ্ছে সমাস। সমাসের রীতিটা এসেছে সংস্কৃত থেকে। সংস্কৃত থেকে। সমাসবদ্ধ পদগুলো আমরা যে লক্ষ্য করেছি, হাইফেনযুক্ত
শব্দ ছিল স্কুল কলেজ, তারপর হাইফেন ছাড়া ছিল সিংহাসন, এবং দুটো আলাদা শব্দ ছিল গায়ে হলুদ। তিনভাবে থাকতে পারে, তো বেশিরভাগ আমরা দেখব এক পদ বা একটি শব্দ হিসাবে। হাইফেনযুক্ত শব্দ অনেকগুলো পাবো, তবে সেপারেট শব্দ, ভিন্ন ভিন্ন শব্দ, যে গায়ে হলুদের মতো এরকম শব্দগুলো পাবো খুব কম। এগুলো একটু কনফিউজিং, আমাদের মনে রাখতে হবে। তো ঠিক আছে, আমরা সমাসের সংজ্ঞাটা শিখলাম। পরস্পর অন্যয় বিশিষ্ট দুই বা ততোধিক পদের একপদী হওয়াকে সমাস বলে। এখন আসো সমাসের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে, যেগুলো অত্যাবশ্যক সমাস চিহ্নিত করা, সমাস জানা, সেগুলো আমরা জানার চেষ্টা করি। খেয়াল করো, আমি এই যে সিংহাসন, এটিকে আমরা কি বলছি? এটি হচ্ছে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন পদ। বা সমস্ত পদ। আরেকটা কথা বলতে পারি, তিনটি কথা বলা যায়, সমস্ত পদ। আর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ, এটিকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে বোঝানোর জন্য আমরা যে বাক্যাংশ বা শব্দগুচ্ছ ব্যবহার করি, সেটিকে আমরা কি বলি? সেটিকে বলি ব্যাস বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলা হয়। সমাস বাক্য। এখন দেখো, যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে আমরা কি বলি? সমস্যমান পদ। সমস্যমান পদের মধ্যে প্রথমটাকে আমরা বলে থাকি পূর্বপদ, এবং শেষেরটাকে বলে থাকি আমরা পরপদ। ঠিক আছে, এগুলো হচ্ছে সমস্যমান পদ। তাহলে সমস্যমান পদ কি? যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমস্যমান পদ। সমস্যমান পদের মধ্যে প্রথমটাকে বলা হবে পূর্বপদ, আর সমস্যমান পদের মধ্যে শেষেরটাকে কি বলা হবে? পরপদ। ঠিক আছে, আর সমাসবদ্ধ পদটাকে বা সমস্ত পদটাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে বোঝানোর জন্য আমরা যে বাক্যাংশ বা শব্দগুচ্ছ ব্যবহার করছি, সেটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এগুলো খুব ইম্পর্টেন্ট, সমস্যমান পদটা আমাকে চিনতে হবে। তো এবার আসা যাক, আমরা সমাসের প্রকারভেদ নিয়ে কথা বলি। আশা করি সমাসের সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি। সমাস কয় প্রকার? চট করে তোমরা বলতে পারো, এটা 6 প্রকার। 6 প্রকার। কি কি? 1 নম্বরে দ্বন্দ্ব, 2 দ্বিগু, 3 কর্মধারয়, 4 তৎপুরুষ, 5 অব্যয়ীভাব, এবং 6 বহুব্রীহি। এছাড়াও কিছু অপ্রধান সমাস আছে, সেটি আমি নেক্সট লেকচারে নিয়ে আসব। তো আমাদের আজকের আলোচনা থাকবে এই 3টির উপর, দ্বন্দ্ব, দ্বিগু এবং কর্মধারের উপর। লক্ষ্য করো, দ্বন্দ্ব সমাসটা হচ্ছে উভয় পদ। সমস্যমান পদের কথা আমরা বলেছি, যে যে পদে সমাস হবে তাদের প্রত্যেকটাকে সমস্যমান পদ বলে। দ্বন্দ্ব সমাসটা হচ্ছে উভয় পদ প্রধান সমাস। উভয় পদ প্রধান সমাস। আচ্ছা, এটা ঠিক বিপরীত। কোনো পদেরই সমস্যমান পদের মধ্যে কোনোটারই অর্থের প্রাধান্য পাবে না, সেটি হচ্ছে বহুব্রীহি। এই জন্য এটিকে আমরা বলি অন্যপদ। অন্যপদ প্রধান সমাস। ঠিক আছে, অব্যয়ীভাবে পূর্বপদে অব্যয় বসে, সে কারণে এটি হচ্ছে পূর্বপদ প্রধান সমাস। পূর্বপদ প্রধান সমাস। ঠিক আছে, এরপর দেখো, তৎপুরুষ হচ্ছে পরপদ প্রধান সমাস। পরপদ
প্রধান সমাস। এখন লক্ষ্য করো, এখানে আমরা দেখলাম যে উভয় পদ প্রধান সমাস দ্বন্দ্ব, পূর্বপদ প্রধান সমাস অব্যয়ভাব, পরপদ প্রধান সমাস তৎপুরুষ, এবং কোনোটাই প্রাধান্য পায় না, সেটি হচ্ছে অন্যপদ প্রধান সমাস বহুব্রী। তাহলে বাকি দ্বিগু এবং কর্মধারয় এটা কোথায় যাবে? খেয়াল করে একটু, অনেক ব্যাকরণবিদ মনে করেন দ্বিগু সমাসটা কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, দ্বিগুটা কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। আবার কোনো ব্যাকরণবিদের কথা অনুযায়ী কর্মধারয় সমাসটা তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি এই যে দ্বিগু সমাসটা, দ্বিগু সমাস মানে দুই নাম্বারটা 3 নম্বরের সাবসেট, 3 নম্বর আবার 4 নম্বরের সাবসেট, 3 নম্বর যে কর্মধারা, এটি কিন্তু তৎপুরুষের উপসেট। তাহলে লক্ষ্য করো, 2টা 3-এর মধ্যে আছে, আবার 3টা 4-এর মধ্যে আছে। 4টা কোন সমাস? তৎপুরুষটা পরপদ প্রধান সমাস। তাহলে 4 যদি পরপদ হয়, 3 এবং দ্বিগু এই দুটো পরপদ হবে। পরপদ প্রধান, এটিও পরপদ প্রধান। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সমসমান পদের অর্থের প্রাধান্য অনুযায়ী সমাস মূলত 4 প্রকার। একটি হচ্ছে উভয়পদ প্রধান সমাস, একটি হচ্ছে পূর্বপদ প্রধান সমাস, একটি পরপদ প্রধান সমাস, একটি অন্যপদ প্রধান সমাস। ঠিক আছে, এছাড়াও প্রাদি সমাস, নিত্য সমাস, এরকম কিছু অপ্রধান সমাস রয়েছে। তো এখন আসো আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বলি। দ্বন্দ্ব সমাসে আমরা পড়েছি, একটু আগে পড়েছি উভয় পদ প্রধান সমাস, অর্থাৎ প্রত্যেকটা পদেরই সমান গুরুত্ব থাকবে, প্রত্যেকটা পদ সমান প্রাধান্য পাবে। তাহলে প্রত্যেকটা পদ যদি সমান প্রাধান্য পেয়ে থাকে, প্রত্যেকটা পদ একই ধরনের হওয়া উচিত, ঠিক না? এরা যদি নাউন হয়, সবগুলো নাউন হবে, বিশেষ্য হবে। যদি সর্বনাম হয়, সবই সর্বনাম হবে, প্রনাউন হবে। যদি এটি বিশেষণ হয়, অ্যাডজেক্টিভ হলে সবই অ্যাডজেক্টিভ হবে। যদি ভার্ব হয় বা ক্রিয়া হয়, সবই ক্রিয়াপদ হবে। আবার যদি অ্যাডভার্ব হয়, ক্রিয়া বিশেষণ হয়, তাহলে সবই ক্রিয়া বিশেষণ হবে, ঠিক না? এরকমই হওয়া উচিত, গঠনটা এরকম। এবং এখানে আরেকটা কথা লক্ষণীয়, এটি হচ্ছে আমরা এই দ্বন্দ্ব সমাসের তোমার ব্যাস বাক্যে 3টা কথা, ও এবং আর, এই 3টি সমুচ্চয়ী অব্যয় বা সংযোজক অব্যয় আমরা ব্যাস বাক্যে ব্যবহার করি। তাহলে একটা উদাহরণ দিই আমরা, যেমন মা বাবা, মাও বাবা, মাও বাবা, একটা উদাহরণ আমরা লিখি, মা বাবা। এবং তোমরা দেখে থাকবে সমস্ত পদটা সাধারণত এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে হাইফেন যুক্ত হয়। মা বাবা, মাও বাবা, মাও বাবা। তাহলে এই যে ও এই সংযোজক অব্যয়টা ব্যাস বাক্যে ব্যবহৃত হয়েছে। এটা খুবই সিম্পল, সবগুলো একই রকম। তো এটি হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। তোমরা দ্বন্দ্ব দেখেছো প্রায় বইয়ে 1, 2, 3, 4 করে 11টা দ্বন্দ্ব এখানে আলোচনা করা হয়েছে। মিলনার্থক দ্বন্দ্ব, মা ও বাবা, তারপরে ধরো মাসি পিসি, মাসিও পিসি, চাচা চাচি, চাচাও চাচি প্রভৃতি। তারপরে আছে সমার্থক দ্বন্দ্ব, হাট বাজার, হাটও বাজার, ঠিক আছে? তারপরে বই পুস্তক, বই পুস্তক প্রভৃতি। তো এরপরে দেখো সংখ্যাবাচক দ্বন্দ্ব। সংখ্যাবাচক যদি আমরা বলে থাকি, সংখ্যাবাচকের মধ্যে 7, 5, 7, 5, 9, 6, 9, 6, 19, 20, 19, 20। অঙ্গবাচক, শরীরের অঙ্গ আছে আমাদের, অঙ্গবাচক, হাত পা, হাতও পা, নাক কান, নাকও কান প্রভৃতি। আচ্ছা, এরপরে দেখো দুটো বিশেষ্য যোগে, আমরা অলরেডি বলেছি, যেমন বই পুস্তক, বই পুস্তক, দুটো সর্বনাম যোগে, যেমন যা তা, যাও তা, দুটো বিশেষণ যোগে, যেমন ভালো মন্দ, ভালো মন্দ, দুটো ক্রিয়া যোগে, আসা যাওয়া, আসাও যাওয়া, দুটো ক্রিয়া বিশেষণ যোগে, যেমন ধীরে সুস্থে, ধীরেও সুস্থে প্রভৃতি। তো এছাড়া কয়েকটা দ্বন্দ্ব সমাসের মধ্যে 2-1টা জায়গায় তোমাদের একটু সমস্যা হয়ে থাকে,
একটু তোমরা দ্বিধান্বিত হয়ে থাকো, সেই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। যেমন বিপরীতার্থক আমরা সহজে বুঝি, আয় ব্যয়, লাভ লোকসান, জমা খরচ, এগুলো বিপরীত। তবে বিরোধার্থক, খেয়াল করো, বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্বের মধ্যে যেমন একটা উদাহরণ দেওয়া আছে এখানে বইয়ে, স্বর্গ নরক, এটা একটু স্টার মার্ক দিয়ে রাখো, লাল কালি দিয়ে স্টার মার্ক দিয়ে রাখো। এখানে এই জায়গাটা অনেকে ভুল করে, এটাকে বিপরীত বলে ফেলে, ঠিক আছে? স্বর্গ নরক হবে বিরোধার্থক। ঠিক একইভাবে অহি অনুকূল, স্বর্গ নরক, সাপে নেউলে, এগুলো বিরোধ সম্পর্ক, এগুলো বিরোধার্থক দ্বন্দ্ব। এই জায়গায় তোমাদের ভুল হয়ে থাকে, এটা একটু খেয়াল করবে। আরেকটা ভুলের জায়গা হচ্ছে তোমাদের প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে। একটু খেয়াল করো, প্রায় সমার্থক নয় কিন্তু অলমোস্ট সমার্থক, প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে। এই জায়গাতে দুই একটা, যেমন দয়া মায়া, এটাকেও লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখো। এটাকে সমার্থক বলে অনেকে ভুল করে, এটি হচ্ছে প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে। যেমন কাপড় চোপড়, প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে, ঠিক আছে? ধুতি চাদর প্রভৃতি, এগুলো হচ্ছে প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে। এছাড়া আছে আমাদের অলুক দ্বন্দ্ব, যেখানে বিভক্তি লোপ পায় না, যেমন জলেও স্থলে, ঠিক আছে? তো আর আছে এই বহুপদী দ্বন্দ্ব, আরেকটা আছে বহুপদী দ্বন্দ্ব, যেখানে দুইটি পদের থেকে বেশি পদ যখন একত্রিত হয়ে একটি পদ হবে, তখন সেটি হবে বহুপদী দ্বন্দ্ব। যেমন সাহেব বিবি গোলাম, কি হবে এটি? সাহেব গোলাম, সাহেব বিবি ও গোলাম, এখানে তিনটি পদ মিলে হয়েছে। বা হাত পা নাক মুখ চোখ, হাত পা নাক মুখ ও চোখ, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, ঠিক আছে? এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। তো দ্বন্দ্বটা একদম সিম্পল। দ্বন্দ্বের মধ্যে যেখানে ভুল করে থাকে শিক্ষার্থীরা, সেগুলোকে আমি হাইলাইট করেছি। আর একটি ক্লু, সেটি হচ্ছে এই সমুচ্চয়ী অব্যয় ও এবং আর, এটি ব্যাস বাক্যে ব্যবহৃত হবে। প্রত্যেকটা পদ একই ধরনের হবে, বিশেষ্য হলে সব বিশেষ্য হবে, সর্বনাম হলে সব সর্বনাম হবে, ক্রিয়াপদ হলে সব ক্রিয়াপদ হবে, ঠিক আছে?